আপনার হেডফোনটা কানে লাগিয়ে নিন। গল্পটা শুধু আপনার আর আমার মাঝে থাকবে। খুব সাবধানে শুনবেন, কারণ এই গল্পটা এমন এক গোপন কোণার যেখানে সমাজের সব নিয়ম ভেঙে যায়। এটা এমন এক টানাপোড়েনের গল্প যা আপনার আমার সবার জীবনের কোনো না কোনো গোপন অধ্যায়ের আয়না হতে পারে। আমি নন্দিনী, আমার বাড়ি বর্ধমান। আজ আপনাদের আমার জীবনের এমন একটা অধ্যায় বলবো যা হয়তো অনেকেই লুকিয়ে রাখেন, কিন্তু মনের ভেতরে তার আজ চিরদিন থেকে যায়। গল্পটা এমন কিছু অনুভূতি নিয়ে যা সময়ের সাথে সাথে গাঢ় হয়েছে, সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মন আর শরীরকে এক অদ্ভুত নেশায় ডুবিয়ে দিয়েছে। আজ একটু হালকা সবুজ রঙের জামদানি পরেছি। স্নানের পর এমনিই তো গা ভেজা থাকে। শাড়ির আঁচলটা কাঁধ থেকে একটু আলগা হয়ে বুকের ভাঁজে এসে পড়েছে। ভিজে চুলগুলো পিঠের উপর ছড়ানো, আর থেকে থেকে মৃদু একটা ফুলের গন্ধ নাকে আসছে। আয়নার সামনে দাঁড়িয়ে যখন আঁচলটা ঠিক করছিলাম, তখন মনে হচ্ছিল, ইস, কেউ যদি এখন এই লুকটা দেখতে পেত। এই বয়সেও আয়নায় নিজেকে দেখলে মনের ভেতরে কেমন যেন একটা দুষ্টুমি উকি দেয়। আমার স্বামী শুভ্র অফিসের কাজে প্রায়ই বাইরে থাকেন, তাই বাড়িতে একাকিত্ব আমার চিরসঙ্গী। আমাদের বিয়ের 10 বছর পার হয়ে গেছে, কিন্তু একঘেয়েমি যেন পিছু ছাড়তে চায় না। আমি জানি এই পৃথিবীতে একাকিত্ব অনেক সম্পর্ককে নতুন করে জন্ম দেয়, অনেক লুকানো চাওয়াকে জাগিয়ে তোলে। আমার জীবনেও ঠিক সেটাই হয়েছে। এই গল্পটা শোনার পর যদি আপনাদের ভেতরেও কোনো গোপন ঢেউ খেলে যায়, তাহলে কিন্তু আমায় জানাতে ভুলবেন না। লাইক করে আর কমেন্ট বক্সে একটু হলেও নিজের মনের কথাগুলো লিখে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এমন আরও অনেক গোপন গল্পের সাক্ষী হতে পারবেন। শুভ্র যখন অফিসের কাজে দিল্লি চলে গেল, তখন থেকেই আমার জীবনে এক অদ্ভুত শূন্যতা নেমে আসে। শাশুড়িমা আর শ্বশুরমশাই বেশিরভাগ সময়ই নিজেদের কাজে ব্যস্ত থাকতেন বা ধর্মকর্মে সময় দিতেন। বাড়িতে যেন আমি একা একাই একটা বিশাল সমুদ্রের মাঝে ভাসছিলাম। ঠিক তখনই সেই শূন্যতা ভরাট করতে এলো শুভ্রর ছোট ভাই, আমার দেবর আকাশ। আকাশ তখন কলেজে পড়ত, একদম তাগড়া জোয়ান একটা ছেলে। ওর চোখ দুটো ছিল কেমন যেন গভীর, যেদিকে তাকাতো মনে হতো যেন সবকিছু ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছে। প্রথম প্রথম ওর সাথে স্বাভাবিক ভাবির মতো দূরত্ব বজায় রাখতাম, কিন্তু ধীরে ধীরে সেই সীমারেখাগুলো ঝাপসা হতে শুরু করলো। আকাশ খুব চুপচাপ স্বভাবের ছেলে ছিল, কিন্তু ওর উপস্থিতি আমি সবসময় অনুভব করতাম। যখনই আমি রান্নাঘরে কাজ করতাম, দেখতাম ও হয়তো পাশেই বসে বই পড়ছে, বা যখন আমি বারান্দায় দোলনায় বসে চা খেতাম, ও এসে আমার পাশেই বসে পড়ত। প্রথম প্রথম ওর এই সান্নিধ্য আমার অস্বস্তি লাগাতো, কিন্তু ধীরে ধীরে কেমন যেন একটা অভ্যেসে পরিণত হয়ে গেল। আমার মন তখন একা, শুভ্রর সাথে আগের মতো যোগাযোগ ছিল না। ওর কাছে আমি নিজের কষ্টগুলো, দিনের একঘেয়েমি আর চাপা রাগগুলো বলতে শুরু করলাম। ও অবাক হয়ে শুনত, আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। ওর চোখে আমি সেই গভীরতা দেখতাম, যা শুভ্রর চোখে কখনো দেখিনি। এক সন্ধ্যায় আমি ঘরে বসে আমার পুরনো গানের বইটা দেখছিলাম, তখন আকাশ এসে দরজায় দাঁড়ালো। বৃষ্টি হচ্ছিল বাইরে, একটা ঠান্ডা হাওয়া বইছিল। ওর ভিজে চুল আর হালকা নীল শার্টটা কেমন যেন ওর মাস্কিউলিন ফিগারটাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। ও ইতস্তত করে বলল, ভাবি, একটা কথা বলবো। আমি ওকে বসতে বললাম। ও সোজা এসে আমার পায়ের কাছে মেঝের ওপর বসল, যেমন ছোটবেলায় মায়েরা গল্প শোনালে সন্তানেরা বসে। ও মাথা নিচু করে বলল, আমার মাঝে মাঝে খুব একা লাগে, মনে হয় যেন কারোর সাথে কথা বলি। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, তোর ভাবি তো আছে, যখন খুশি বলবি। ও তখন আমার হাতের ওপর হাত রাখল, খুব মৃদু স্পর্শ, কিন্তু সেই স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুতের একটা হালকা স্রোত বয়ে গেল। আমি হাত সরাতে পারিনি, পারলেও সরাতে চাইনি। ওর চোখ তখন আমার চোখের দিকে, গভীর দৃষ্টিতে। সেদিন রাতে আমার ঘুম আসেনি। পরের দিনগুলোই এই স্পর্শগুলো যেন আরও স্বাভাবিক হয়ে উঠল। কখনো রান্নাঘরে কাজ করার সময় ও পেছন থেকে এসে কিছু জিজ্ঞেস করত, আর ওর নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগত। কখনো বা কোনো বই নেওয়ার ছুতোই ও আমার খুব কাছাকাছি আসত। আমি অনুভব করতাম ওর উষ্ণ শ্বাস আমার গাল ছুঁয়ে যাচ্ছে। আমার মন তখন দুলে উঠছিল। আমি জানতাম এটা ভুল, কিন্তু সেই ভুলটার মধ্যে একটা অদ্ভুত টান ছিল, একটা নেশা ছিল। শুভ্রর ফোনগুলোও যেন ক্রমশ বিরক্তিকর মনে হতে লাগল। আমার ভেতরে এক নতুন অনুভূতির জন্ম হচ্ছিল, যা আমাকে কুরে কুরে খাচ্ছিল, অথচ আমি এর থেকে দূরে সরে আসতে পারছিলাম না। আকাশের স্পর্শগুলো ক্রমশ সাহসী হতে শুরু করল। একদিন দুপুরে আমি ছাদে জামা কাপড় শুকাতে গিয়েছিলাম। আকাশ আমার পেছনে এসে চুপচাপ দাঁড়াল।
আমি ওঠে খেয়াল করিনি। হঠাৎ দেখি আমার শাড়ির আঁচলটা ওর হাতের মুঠোয় ধরা। আমি চমকে উঠেছিলাম। ও তখন আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসল, যে হাসিতে কোনো কথা ছিল না, ছিল শুধু একরাশ নীরব আহ্বান। আমি আঁচল ছাড়াতে পারছিলাম না, আর ওর হাতটাও আলগা হচ্ছিল না। সেই মুহূর্তে আমাদের মাঝে যেন এক অদৃশ্য বিদ্যুতের প্রাচীর তৈরি হয়েছিল। ও শুধু ফিসফিস করে বলল, ভাবি, তুমি এত সুন্দর। ওর কথা শুনে আমার কান দুটো গরম হয়ে উঠল। আমি তাড়াতাড়ি জামাকাপড়গুলো নিয়ে নিচে নেমে এসেছিলাম। আমার হার্টবিট তখন খুব দ্রুত চলছিল। এই ঘটনার পর আমি ওকে এড়িয়ে চলতে শুরু করি, কিন্তু আমার মনটাও কেমন যেন বিদ্রোহ করছিল। আমি ওকে দেখতে চাইতাম, ওর সাথে কথা বলতে চাইতাম। শুভ্রর সাথে ফোনে কথা বলার সময় আমি কেবল আকাশকেই ভাবতাম। আমার ভেতরে তৈরি হওয়া এই অপরাধবোধ আমাকে অস্থির করে তুলছিল, কিন্তু আমি এই টান থেকে নিজেকে মুক্ত করতে পারছিলাম না। একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, বাড়িতে কারেন্ট ছিল না। আমি বারান্দায় বসে মোমবাতি জ্বালিয়ে বই পড়ছিলাম। হঠাৎ আকাশ এসে আমার পাশে বসল। মোমবাতির আলোয় ওর মুখটা কেমন যেন মায়াবী দেখাচ্ছিল। ও আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, তুমি কি আমার উপর রেগে আছো? আমি কোনো উত্তর দিতে পারিনি। ও তখন আমার হাতটা ধরল, আর ওর নরম হাতের স্পর্শে আমার শরীর যেন কেঁপে উঠল। ও আমার মুখের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। ওর এই কথা শুনে আমার সারা শরীর অবশ হয়ে গেল। আমি ওকে কোনো উত্তর দিতে পারিনি, শুধু ওর চোখে চোখ রেখেছিলাম। সেই রাতে আমাদের মাঝে এমন কিছু মুহূর্ত কেটেছিল যা আমি সারা জীবন ভুলতে পারব না। কিছু স্পর্শ ছিল, কিছু নীরব ভাষা ছিল, যা সমাজের চোখে নিষিদ্ধ হলেও আমাদের দুজনের হৃদয়ে এক নতুন সম্পর্কের জন্ম দিয়েছিল। তারপর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হতে শুরু করল। এক নিষিদ্ধ ভালোবাসার ডালপালা বিস্তার করতে শুরু করল। শুভ্রর অনুপস্থিতি আমাদের আরও কাছাকাছি এনে দিচ্ছিল। দিনের পর দিন আমাদের প্রতিটি ব্যক্তিগত মুহূর্তে আমরা যেন এক অদ্ভুত নেশায় ডুবছিলাম। আকাশের চোখে আমি দেখতাম একটা উন্মাদ আকর্ষণ, আর আমার ভেতরেও সেই আকর্ষণটা প্রবলভাবে কাজ করত। আমরা জানতাম এটা ভুল, এটা অন্যায়, কিন্তু আমাদের মন আর শরীর তখন সব যুক্তির ঊর্ধ্বে চলে গিয়েছিল। মাঝে মাঝে মনে হতো, আমি কি ভুল করছি? শুভ্রর প্রতি আমার কি বিশ্বাসঘাতকতা করা হচ্ছে না? কিন্তু আকাশের সান্নিধ্যে আমি এমন এক শান্তি খুঁজে পেতাম, যা শুভ্রর সাথে থাকার সময় কখনোই অনুভব করিনি। আকাশ আমার দুর্বলতার সুযোগ নিতে শিখে গিয়েছিল। সে জানত আমি একা, আমি ভালোবাসাহীনতায় ভুগছি। যখনই আমি নিজেকে গুটিয়ে নিতে চাইতাম, তখনই সে এমন কিছু করত বা বলতো যা আমাকে আবার তার দিকে টেনে নিয়ে যেত। এক রাতে সে আমাকে তার ফোনে কিছু ছবি দেখালো। ছবিগুলো আমার অজান্তেই তোলা হয়েছিল, যখন আমি হয়তো অগোছালোভাবে শুয়েছিলাম বা কোনো ব্যক্তিগত মুহূর্তে ছিলাম। সেগুলো কোনো অশ্লীল ছবি ছিল না, কিন্তু সেগুলো ছিল একান্তই আমার ব্যক্তিগত মুহূর্তের ছবি, যা বাইরের কেউ দেখলে আমার সম্মানহানি হতে পারত। সে বলল, ভাবি, তুমি যদি আমাকে ছেড়ে যাও, তাহলে কিন্তু এই ছবিগুলো। সে বাকি কথাটা শেষ করল না, শুধু একটা রহস্যময় হাসি হাসল। আমার বুকটা কেঁপে উঠল। আমি বুঝলাম আমি এক অদৃশ্য জালে আটকা পড়েছি, যেখান থেকে আমার বের হওয়ার কোনো উপায় নেই। ভয় আর ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ আমাকে ঘিরে ধরল। আমি তখন নিরুপায়, অসহায়। আমার জীবনটা তখন এক অদৃশ্য সুতোর ওপর ঝুলছিল। একদিকে অপরাধবোধ, ভয় আর সমাজের চোখে ধরা পড়ার আশঙ্কা, আরেকদিকে আকাশের প্রতি এক তীব্র আকর্ষণ। দিনের পর দিন আমি এই মানসিক টানাপোড়েনের মধ্যে ডুবে যাচ্ছিলাম। আমার হাসি, আমার কথা, আমার প্রতিটি কাজ যেন একটা মুখোশের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল। রাতে যখন একা বিছানায় শুয়ে থাকতাম, তখন নিজেকে প্রশ্ন করতাম, আমি কি করছি? আমি কেন এই পথ বেছে নিলাম? কিন্তু আমার মনের ভেতরে সেই নিষিদ্ধ প্রেম আমাকে কোনো উত্তর দিত না, কেবল আরও গভীরে টেনে নিয়ে যেত। একদিন শুভ্রর ফোন এলো। সে হঠাৎ করেই ফিরে আসছে। আমার বুকটা ধরফর করে উঠল। আমি আকাশকে বললাম, শুভ্র আসছে, এখন কি হবে? আকাশ তখন আমার দিকে তাকিয়ে শুধু একটা হাসি হাসল। সেই হাসি দেখে আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। শুভ্র ফিরে আসার পর আমি নিজেকে গুটিয়ে নিলাম। আকাশের সাথে দেখা হলে আমি তাকে এড়িয়ে যেতাম,
কিন্তু ওর নীরব দৃষ্টি, ওর হাতের ইশারা আমাকে সবসময় মনে করিয়ে দিত আমাদের গোপন সম্পর্কের কথা। আমার জীবনটা তখন এক জীবন্ত নরকে পরিণত হয়েছিল। আমি শুভ্রর সাথে স্বাভাবিক হতে পারছিলাম না, আর আকাশের কাছ থেকেও দূরে থাকতে পারছিলাম না। কিছুদিন পর আমি বুঝতে পারলাম এই সম্পর্ক আমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ছিলাম। আমার ভেতর থেকে শুভ্রর প্রতি ভালোবাসাটা মরে যাচ্ছিল, আর আকাশের প্রতি আকর্ষণটাও ঘৃণায় পরিণত হচ্ছিল। আমি জানতাম আমাকে এই বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। একদিন আমি আকাশকে ডেকে কঠোর গলায় বললাম, আকাশ, এই সম্পর্কটা আর চালানো যাবে না। এটা ভুল, এটা আমাদের পরিবারের সম্মান নষ্ট করবে। তুমি আমার ছবিগুলো ডিলিট করে দাও, আর আমরা যেন আর কখনো এমন কিছু না করি। আমার কথা শুনে আকাশ প্রথমে অবাক হয়েছিল, তারপর তার চোখে এক অদ্ভুত রাগ আর হতাশা দেখতে পেলাম। সে আমার দিকে তাকিয়ে হাসল, একটা কর্কশ হাসি, তারপর কোনো কথা না বলে চলে গেল। সেদিন থেকেই আমি ধীরে ধীরে নিজেকে মুক্ত করতে শুরু করলাম। শুভ্রর সাথে আবার নতুন করে সম্পর্ক তৈরি করার চেষ্টা করলাম। জানি এই পথে অনেক কাটা আছে, অনেক বাধা আছে, কিন্তু আমি বুঝেছিলাম জীবনটা এক অদৃশ্য সেতুর মতো, যেখানে প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হয়। আজকের এই গল্পটা আমি আপনাদের কাছে বললাম, কারণ আমি চাই না অন্য কারোর জীবনে এমন ভুল হোক। সমাজের বেঁধে দেওয়া সীমারেখাগুলো হয়তো কখনো কখনো কঠোর মনে হয়, কিন্তু তার পেছনে এক গভীর সুরক্ষার ব্যবস্থা থাকে। এক মুহূর্তের ভুল বা এক গোপন ভালোবাসা দীর্ঘমেয়াদী কষ্ট আর অনুশোচনা নিয়ে আসে। নিজের মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, বিশেষ করে যখন আবেগ আর শারীরিক আকর্ষণ এতটাই তীব্র হয়। কিন্তু এই নিয়ন্ত্রণই আমাদের মানবিকতাকে বাঁচিয়ে রাখে, আমাদের সম্পর্কগুলোকে পবিত্র রাখে। নিজের সিদ্ধান্ত ভেবে চিনতে নিন, কারণ কিছু ভুল শুধরানো যায় না, তার দাগ মনের মধ্যে চিরদিন থেকে যায়। জীবনটা নিজের হাতে গড়ার দায়িত্ব আপনারই।